আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে এই মধ্যাহ্নে আপনারা সবাই আমাদের সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছেন এবং ধৈর্য সহকারে আমাদের বাকি কথাগুলো শুনবেন। এখন আমি এখানে একটা খুব কুইক প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং এটাকে আরো ইলোবরেটলি ডিসক্রাইব করবেন। তখন যদি আপনাদের কোনো কনসার্ন কোশ্চেন্স রেইজ হয়, আমার মনে হয় আমাদের মহামান্য প্রেসিডেন্ট সাহেব তখন সেটাকে অ্যাড্রেস করতে পারবেন। সো অ্যাকচুয়ালি আমরা এখানে আজকে কেন উপস্থিত হয়েছি, প্রাইমারি টেক্সটাইল শিল্পটা কি, এই শিল্পের অবদানটা আমাদের দেশের অর্থনীতিতে কি, সেটা আমরা আসলে এই মুহূর্তে বলে একই কথা চর্বিত চর্বণ করতে চাই না। এই শিল্পের সক্ষমতা, এই শিল্পের স্ট্রেংথ এবং এই শিল্পের যেই কন্ট্রিবিউশন টু দ্য ন্যাশনাল ইকোনমি অফ দ্য কান্ট্রি, এটা এখন বলার কোনো, এটার ফিগার্সগুলো আসলে আমরা সবাই কম বেশি জানি। অলমোস্ট $23 বিলিয়ন ইনভেস্টেড আমাদের এই প্রাইমারি টেক্সটাইল শিল্পে। সো আজকে আমরা এই সম্মেলনের কি মূল বার্তাগুলো নিয়ে এসেছি তার যদি আমরা এট এ গ্ল্যান্স একটু দেখি, আমরা দেখতে চাচ্ছি এখানে আমাদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে যে 30% ভ্যালুয়েশন করা উচিত ছিল, সে এখন বলা হচ্ছে বন্ডের বিপরীতে, বন্ড না করে ব্যাংক গ্যারান্টি দিয়ে যদি কেউ কোনো ইম্পোর্ট করেন কাঁচামাল, সেই কাঁচামাল রপ্তানি করতে গেলে মূল্য সংযোজনের কোনো বাধ্যবাধকতা বলা হয়নি। বলা হয়েছে যে পরিমাণ ভ্যালুর উনি ইম্পোর্ট করবেন তার চেয়ে যে কোনো বেশি মূল্যে যদি উনি রপ্তানি করেন, তাহলে উনি এখন বন্ড সুবিধা ব্যতিরেকে ব্যাংক গ্যারান্টির সহায়তায় উনি এখন এই কার্যাদি সম্পন্ন করতে পারবেন। আমাদের কর্পোরেট রেট 27.5%, যেটা এই ভ্যালু চেনের সর্বোচ্চ বেশি, আমরা সেটাকে 12%-এ আনার দাবি করছি। পিএসএফ এর শুল্ক এখন এটা 5% করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি 1% ছিল গত বাজেট পর্যন্ত। সে আমদানি শুল্ক প্রত্যাহার করার জন্য আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এবং টিডিএস আমরা যেটা নগদ সহায়তা পাই, আপনারা জানেন আগে নগদ সহায়তার পরিমাণ ছিল 5%, সেটা কমতে কমতে হয়েছে 1.5%। এই 1.5% হওয়ার কারণে আজকে কিন্তু দেশীয় বস্ত্র শিল্পের মালিকগণ, সুতা শিল্পটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এখন ইনসেনটিভ যেটা পাই, সেই ইনসেনটিভের টাকার উপরও যদি আমাদের টিডিএস কাটে, তাহলে তো আসলে যিনি কিনবেন উনি আর কোনো মতেই মোটিভেটেড বা এনকারেজড হবেন না আমাদের লোকাল সোর্স থেকে তার কাঁচামালটা আহরণ করার জন্য। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এই স্লাইডটা শেষ। এখন প্রাইমারি টেক্সটাইল শিল্পের যদি স্ট্রেংথটা যেটা নিয়ে আমরা বলছিলাম, সেটা যদি আমরা একটু দেখি, আমাদের টোটাল বিটিএম এর সদস্য মিল হচ্ছে 1878। এখানে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে $23 বিলিয়ন। রপ্তানি আয় এবং টেক্সটাইল অ্যাপারেল 85% কন্ট্রিবিউট করে বাংলাদেশে। 25 লাখ লোকের সরাসরি কর্মসংস্থান আছে, যার উপরে প্রায় 1 কোটি লোক পরোক্ষভাবে নির্ভরশীল। এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ করা যেতে পারে, আমাদের দেশের যে 17 কোটি জনগণ আছে, তাদের যে টোটাল প্রতি বছর যে $8 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিকোয়ার্ড হতো কাপড় আমদানি করার জন্য, আমরা কিন্তু পুরো কাপড়টা আমরা আমাদের স্থানীয়ভাবে উৎপাদন করে এই বৈদেশিক মুদ্রাটা রিটেনশন করার ক্ষেত্রে একটা সবচেয়ে কঠিন এবং বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছি। এবং যদি এক্সপোর্ট সেক্টরে আমাদের কন্ট্রিবিউশনটা একটু যদি আমরা রিটেলিয়েট করি, তাহলে সেখানে দেখব নিট গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা এখন আমাদের 100% সক্ষমতা আছে সুতা সরবরাহ করার, এবং ওভেন খাতে আমাদের 60% সক্ষমতা তৈরি হয়েছে। এবং এই সক্ষমতাটা কিন্তু আসলে আমরা যেটা বলছি, আমাদের দুঃখটা হলো আমাদের সক্ষমতার দিনকে দিন বাড়ার কথা ছিল। আমাদের ক্যাপাসিটি ইজ এস্টাবলিশড, কিন্তু ক্যাপাসিটি ইজ আনইউটিলাইজড। ক্যাপাসিটি আনইউটিলাইজের ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জেস গুলো এখন আমরা এখন সম্মুখীন হচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যদি কোনো নীতি সহায়তা, বাজেটারি সাপোর্ট না পাই, তাহলে কিন্তু ওই ক্যাপাসিটি থেকে যাবে। এটার ক্যাপাসিটি ইউটিলাইজড হবে না, বরং ক্যাপাসিটি দিনকে দিন আনইউটিলাইজড হবে, যেটা আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিটেনশনের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এখন আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, আপনারা একটা ভয়াবহতা উল্লেখ করবেন, দেখবেন যেটা আমি একটু আগে বললাম, আমাদের প্রায় 234টি মিল
এই মুহূর্তে আউট অফ অপারেশন। এর ভিতরে 114টি স্পিনিং মিল, এবং যারাও চলছে তাদেরও কিন্তু তারা 100% সক্ষমতায় তাদের ফ্যাক্টরি চালাতে পারছে না। তারা তাদের সক্ষমতা 60 থেকে 70% ইউজ করছে তাদের প্রোডাক্ট উৎপাদন করার জন্য, যেখানে দুই রকম আমাদের চ্যালেঞ্জ আছে। একটা হলো আমরা গ্যাস, ইলেকট্রিসিটি, এটা তো আসলে কোনো উন্নতি হচ্ছে না, এটা স্ট্যাগনেন্ট, এটা যা আছে তাই, বরং সামনের দিনে হয়তো আমরা আরো কিছু খারাপ অবস্থার সম্মুখীন হব। এবং অ্যাট দ্য সেম টাইম এখন আমাদের যে নীতিগুলো হচ্ছে বা ফর্মুলেট হচ্ছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই সক্ষমতা ব্যবহারের বিপরীতে কাজ হচ্ছে। সো এই সক্ষমতা যেটা 60 বা 70% বলছি, সেটা অ্যাকচুয়ালি ভবিষ্যতে হয়তো আরো খারাপ কোনো সংখ্যার দিকে যাবে। এবং আরেকটা ভয়াবহ বিষয় হলো ব্যাংক ইন্টারেস্ট, যেটা এক সময় সরল সুদ ছিল, মানে এক অঙ্কের ছিল, 9% ছিল, সেটা বাড়তে বাড়তে এখন 15-16% এসে পৌঁছেছে। 16% ইন্টারেস্ট দিয়ে এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বা আমরা যে মার্কেটে প্লে করি, সেখানে আসলে কোনো প্রোডাক্টের মানে মূল্য আপনি প্রতিযোগী করতে পারবেন না। এবং প্রতিযোগী দেশগুলোর দিকে যদি তাকান, মেবি উই আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট রেট এখন বাংলাদেশে। সো এমত অবস্থায় এতগুলো চ্যালেঞ্জের সাথে সাথে, যেখানে সরকারি নীতি আমাদেরকে প্রণোদনা দিচ্ছে না, উল্টো আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন করে ফেলছে। সো আমার মনে হয় এটা আমাদের জন্য এখন একটা চরম ভাবনার বিষয়। এখন বন সুবিধার অপব্যবহার এবং শুল্কমুক্ত শুদ্ধ আমদানি, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এটা বন সুবিধার অপব্যবহারে দেশীয় মার্কেটে যে সুতায় সয়লাভ হয়ে যায় বাইরের দেশ থেকে এসে, এটা আমাদেরকে কিভাবে ইম্প্যাক্ট করে, আপনারা গত 3-4 মাস আগে আমরা যখন সংবাদ সম্মেলন করেছিলাম, আপনারা এই ব্যাপারে সম্মুখভাবে অবগত আছেন। গ্যাস বিদ্যুতের যে ক্রমাগত মূল্য বৃদ্ধি এবং জ্বালানির যে অনিশ্চয়তা, সেটা আমাদের এক্সিস্টেন্সের জন্য একটা বড় চ্যালেঞ্জ। নগদ প্রণোদনা হ্রাস পেয়েছে, যেটা 5% ছিল, সেটা কেম টু 1.5%। এবং টাকার অবমূল্যায়ন এবং কাঁচামালের মূল্যের স্থিরতা, যেটা রিসেন্ট ওয়ারে আরো বেশি ইম্প্যাক্টেড হয়েছে আমাদের সেক্টরে, আমরাই সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এই ক্ষেত্রে। এবং ব্যাংকের ক্ষেত্রে যে চলতি মূলধনের সংকট চলছে, আসলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর তো এখন খুবই একটা আস্থার অভাব পরিলক্ষিত হচ্ছে। আমরা হয়তো সংখ্যায় অনেক বেশি ব্যাংক আছি, কিন্তু অ্যাকচুয়ালি কর্মক্ষম ব্যাংক বা আমাদের সাপ্লায়ারের কাছে অ্যাকসেপ্টেড ব্যাংকের সংখ্যা কিন্তু খুব কম। এবং বেশিরভাগ ব্যাংকেই আমাদের এখন নগদ এবং তারল্য সহতে একটা বড় ঝুঁকি হিসেবে আমাদের জন্য দেখা দিচ্ছে। সো ফলশ্রুতিতে ইম্প্যাক্টটা কি হচ্ছে? এক, আমাদের দেশে কর্মসংস্থানের পরিমাণ কমছে। সো আনএমপ্লয়মেন্ট বাড়ছে। আপনি দেখবেন রিসেন্ট সময়ে যে আইন শৃঙ্খলার যে ট্রেন্ড, এটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড টু দিস আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট যত বাড়বে, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তত খারাপ হবে। এবং আমরা আরেকটা জিনিস যেটা ফেস করছি, এসব কারণে কিন্তু উদ্যোক্তারা তাদের পুঁজি হারাচ্ছেন, তারা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল আস্তে আস্তে তাদের কনজিউম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের সরকার 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে বন্ধ কারখানাগুলো চালু করার জন্য। আমার তো মনে হয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ চালু কারখানাগুলোকে টিকিয়ে রাখা। চালুগুলো যদি টিকে না থাকে, বন্ধ কারখানার এসে তো সে কোনো মিরাকেল করতে পারবে না। সো অ্যাকচুয়ালি মানে আমরা আসলে রিঅ্যাক্ট করতে গেলে আপনার প্রোঅ্যাক্টিভনেস যদি না থাকে, রিঅ্যাক্টিভনেস স্ট্র্যাটেজির উপর বেস করে যদি আমরা স্ট্র্যাটেজি প্রণয়ন করি, তাহলে এটা হয়তো আমাদের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে না। সো এই অর্থনৈতিক সংকট কিন্তু আমাদের একলান না। আমরা যদি এফেক্টেড হই, তাহলে আমাদের সাথে অ্যাসোসিয়েটেড যে ব্যাংক, বিমা, ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স যারা আছে, তারা সবাই এফেক্টেড হবে। এবং এটা হতে যাচ্ছে, এটা ইনএভিটেবল। এবং এটা হয়তো আজকে আমরা বলছি সংবাদ সম্মেলনে, হয়তো যদি আমাদের এই দাবিগুলো বা আমাদের ইস্যুগুলো অ্যাড্রেস না হয়, তাহলে আমরা খুব সহসা এটার একটা পরিণতি দেখতে পারবো। আমরা একটু পরের স্লাইডে দেখি। এই স্লাইডটা নিয়ে আমরা অনেক কাজ করেছি, এটা আপনারাও জানেন। যে আপনারা একটু জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে 2022-23 থেকে 24-25 পর্যন্ত বাংলাদেশে যে ভারত থেকে যে সুতা আমদানির পরিমাণ যে 104% বৃদ্ধি পেয়েছে, সেটার একটা ট্রেন্ড, যেখানে আমরা 3টে এইচএস কোড উপর উল্লেখ করা আছে, 5205, 5206 এবং 5207।
সেখানে আমাদের 14,410 কোটি টাকার ইম্পোর্ট হয়েছিল 22-23 অর্থ বছরে, সেটা 24-25 অর্থ বছরে গিয়ে এটার পরিমাণ দাঁড়িয়েছে 26,700 কোটি টাকা। এবং আমাদের ভারতের সিঙ্গেল এক্সপোর্ট ডেস্টিনেশন কিন্তু হলো বাংলাদেশ, হাইয়েস্ট 46% অফ দ্য ইন্ডিয়ান এক্সপোর্ট অফ ইন্ডিয়ান ইয়ার্ন ইজ দ্য বাংলাদেশ মার্কেট। সো এই ধারার ট্রেন্ড যদি অব্যাহত থাকে তাহলে আমাদের স্থানীয় যে মূল্য সংযোজন, বৈদেশিক মুদ্রার যে রিটেনশন অথবা লিড টাইমের যে কথা আমরা বলছি, এটা কি আসলে আমাদের হুমকির সম্মুখীন হচ্ছে না? এবং এটার কারণেই যে স্পিনিং মিলগুলো অব্যাহতভাবে লস করে যাচ্ছে, আমরা যে বলে আসছি যে আমাদের সহায়তা দরকার, আসলে আমাদের সহায়তা দরকার না, আমরা চাই আমাদের প্রতিযোগী দেশগুলো ওদের টেক্সটাইল পলিসির আন্ডারে যে সকল সাপোর্টিভ স্ট্র্যাটেজিক্যাল ওরা যে সাপোর্টগুলো পায় আমরা সেটার সাথে অ্যালাইন চাই। আমি চাই আমাদের দেশের নীতি নির্ধারকরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তাগুলো, প্যাকেজগুলো একটু স্টাডি করেন, তাহলে ওনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য অ্যাপল টু অ্যাপল কম্পারিজন। এখানে এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সব এখানে প্রকাশিত সত্য। সো আমরা কিন্তু সহায়তা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা নীতি যেটা টেকসই হবে, যেটা পার্শ্ববর্তী দেশগুলোর নীতি সহায়তার সাথে অ্যালাইনড হবে। এবং মোদী সরকার রিসেন্ট প্রায় মাস দুয়েক আগে যে নতুন স্ট্র্যাটেজিগুলো নিয়ে এসেছে, সেটা কিন্তু তার এম টু বুস্ট দেয়ার গার্মেন্টস এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া টু আদার কান্ট্রিজ, বিকজ ওরা এফটিএ করছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, এবং এফটিএ যদি এক্সিকিউট হয় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এবং ওই প্যাকেজগুলো যদি ওদের রোল আউট করে ঠিক মতন, তাহলে কিন্তু গার্মেন্টসের যে এক্সপোর্ট আমরা বলছি, এটা তো একটা বড় হুমকি আসবে বলে আমরা মনে করছি। এখন 30% মূল্য সংযোজনটা কেন জরুরি, যেটা নিয়ে আজকে আমাদের 4টা দাবির ভিতরে এটা একটা বড় দাবি। সেটা হলো, দেখেন, যে কোনো দেশ যখন কোনো একটা তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে অথবা তার যদি ডোমেস্টিক কোনো শিল্পে সে সক্ষমতা অর্জন করে, তখন প্রতিটি দেশের দায়িত্ব হলো ওই ডোমেস্টিক শিল্পকে একটা প্রোটেকশন দেওয়া, প্রোটেকশন ইন এ কম্পিটিটিভ ওয়ে। আমি বলছি না আপনারা ব্লাইন্ডলি প্রোটেকশন দেন, কিন্তু এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো যদি কোনো বন্ড লাইসেন্স না থাকে, উনি যদি এখন একটি ব্যাংক গ্যারান্টি দিয়ে ইম্পোর্ট করেন, এবং সেই ক্ষেত্রে যদি আমরা বলে দিই যে না 30% যেটা ভ্যালু এডিশন করার কথা ছিল, তার মানে আমি যদি ইম্পোর্ট করতাম 100 টাকার পণ্য, আমাকে মিনিমাম 30 টাকা ভ্যালু এডিশন করে 130 টাকা হিসেবে এক্সপোর্ট করার কথা ছিল। এখন এই 30% ভ্যালু এডিশনটা যদি উইথড্র হয়ে যায়, তাহলে উনি যদি 100 টাকার পণ্য ইম্পোর্ট করে 101 টাকা এক্সপোর্ট করেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তার মানে কি আমরা শুধুমাত্র এখানে এই জিনিসটার যে ভয়াবহতাটা যদি একটু আমরা চিন্তা করি, তখন তো অপব্যবহার হবে না, তখন আইন করে আমি অপব্যবহারটাকে বৈধ করে দেব। অ্যাকচুয়ালি এখন বন্ডের অপব্যবহার হচ্ছে। আর এই আইনটা যদি হয় যে না, উনি এনে যে পরিমাণ টাকা উনি ইম্পোর্ট করবেন, ওনার মূল্য সংযোজনের কোনো পার্সেন্টেজ ইমপ্লিমেন্টেড না, যা ইম্পোর্ট করবেন তার চেয়ে বেশি ভ্যালু দিয়ে উনি এক্সপোর্ট করতে পারবেন, তাহলে আমি কি করলাম? আমার দেশীয় শিল্প কি তখন থাকবে? এই যে আমার যে সাপোর্টিভ ইন্ডাস্ট্রি হয়েছে, সুতা, গার্মেন্ট, অ্যাক্সেসরিজ, কাপড়, ফ্যাব্রিক, এটা এই মূল্য সংযোজন তো হবে না। তার মানে আমি আসলে এরকম একটা নীতি প্রণয়ন করে আমি আমার পুরা একটা আমাদের সেক্টরটার এক্সিস্টেন্সটাকে হুমকির মুখে ফেলবো না, বলবো যেটা একদম বন্ধের উপক্রম করে দেওয়ার মতন আমরা জায়গায় নিয়ে যাচ্ছি। এবং এর অপব্যবহারটা রোধ করাটা তো তখন হয়ে যাবে মানে অসম্ভব। আপনি মূল্য সংযোজনটা তো একটা ব্যারিয়ার ছিল, আপনি ইম্পোর্ট করবেন, মিনিমাম ভ্যালু এডিশন করবে, আপনি এক্সপোর্ট করবেন, একটা ভ্যালু রিটেন করতো বাংলাদেশে। এখন তো সেটার কোনো মানে আর কোনো বাড়ি থাকলো না। আমি মানে বাঁধে সবগুলো গেট খুলে দিলাম, সুইচ গেটের ব্যাপারটা এখন অনেকটা তাই হয়ে যাচ্ছে। অবাধে আসবে, দেশীয় মার্কেটে বিক্রি হবে, আমার কাপড় বিক্রি হবে না, আমার সুতো বিক্রি হবে না, উনি 100 টাকা ইম্পোর্ট করে 101 টাকা এক্সপোর্ট করে এনে বলে দেবেন যে না ঠিক আছে। এখন এই জিনিসগুলো করার সময় আমার মনে হয় চিন্তা ভাবনাটা ওয়ান পয়েন্ট ডিরেকশনাল হয়। আমরা সবার সাথে বসে, স্টেক হোল্ডারদের সাথে বসে, সবার সাথে বসে কথা বলি না,
তার মানে বন্ডের অপব্যবহার রোধ করার জন্য আমরা যেই পিলফারেস্টের জন্য কথা বলে আসছি, এখন যে কথাটা বলা হচ্ছে যে যাদের বন্ড লাইসেন্স থাকবে না, ব্যাংক গ্যারান্টি দিয়ে যারা আনতে পারবেন, তাদের ক্ষেত্রে জিনিসটা যদি উইথড্র হয়ে যায় বন্ড ভ্যালুয়েশনের পার্টটুক, তাহলে কিন্তু জিনিসটা হয়ে গেল আমি আইন করে একটা পিলফারেজকে উৎসাহিত করে বৈধ করে দিলাম। সো ন্যায্য প্রতিযোগিতা ডেফিনেটলি আর থাকবে না। এবং রপ্তানির ভবিষ্যৎটা যদি বলি, যেখানে প্রতিযোগিতাই নাই সেখানে তো ভবিষ্যতের কথা বলে লাভ নাই। ফ্যাক্টরি যদি বন্ধই হয়ে যায়, বাইরে থেকে যদি এভাবে মানে কাপড় অন্যান্য দ্রব্যাদি এসে সয়লাভ হয়ে যায় লোকাল মার্কেট, তাহলে তো আমাদের যদি প্রতিযোগিতা সক্ষমতা হারাই, সেক্ষেত্রে রপ্তানির ভবিষ্যৎ তো আমার কাছে খুবই ভয়াবহ। কারণ আমার যদি দেশীয় শিল্প তখন বন্ধ থাকে, তাহলে এলডিসি উত্তোলন পরবর্তী আমাদের যে রুলস অফ অরিজিনের রুলসটা আসবে, যেখানে আমাদের একটা মিনিমাম ভ্যালুয়েশনের রিকোয়ারমেন্ট আছে বিভিন্ন দেশ অনুযায়ী, সেটা কিভাবে তখন মিট আপ হবে, বা সেটা কিভাবে তখন আমরা ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবো? এটা কি এখনো কেউ ভেবে দেখছেন? হ্যাঁ, ভাববো আমরা যখন, তখন আমাদের আর করার কিছু থাকবে না। কারণ ভেবে যখন পলিসি নেবেন, যাদেরকে দিয়ে পলিসি ইমপ্লিমেন্ট করবেন তাদের এক্সিস্টেন্স থাকবে না। সো আমার মনে হয় ওই দিকটা না যাওয়াটাই আমাদের জন্য ভালো। আমাদের মনে হয় এইটাই এখন সবচেয়ে জরুরি সময়, এরকম একটি অবিবেচিত এবং এরকম একটি অবিবেচিত এবং এরকম আমি কি বলবো শিল্প বিরোধী যে আমরা একটা রুল করে দিলাম, এটা থেকে আমাদের এই মুহূর্তে বের হয়ে আসতে হবে। এবং এই শর্ত প্রত্যাহার হলে মেড ইন বাংলাদেশ পরিচয়ে যে অপপ্রয়োগ, স্থানীয় বাজার সংকোচন এবং বিনিয়োগ কর্মসংস্থানের যে নেতিবাচক প্রভাবের আকাঙ্ক্ষা থাকবে। আমি যে লাস্ট লাইনটা যেটা বললাম, আমি আমার পূর্ববর্তী কথা অ্যাকচুয়ালি সেটাকে ইলাবোরেট করার চেষ্টা করেছি। এরপরে যদি আমরা দেখি এলডিসি উত্তোলনের জন্য আমাদের কি কি শর্ত, সেটা যদি একটু স্লাইডটাই দেখেন, এখানে বলা আছে যে উত্তোলন পরবর্তী সময়ে আমাদের যে প্রধান রপ্তানি বাজারগুলো আছে, সেখানকে আমাদের মিনিমাম কি পরিমাণ এই তাদের মার্কেটে আমাদের শুল্ক সুবিধাটা যদি ধরে রাখি, এটা আফটার এলডিসি গ্র্যাজুয়েশন। এলডিসি থেকে তো আপনি গ্র্যাজুয়েট করতেই হবে। আপনি হয়তো এটা ডিলে করতে পারবেন 3 বছর 4 বছর, কিন্তু ওয়ান্স ইউ ডিলেড, দেন আপনার কিন্তু মূল্য সংযোজন করার বাধ্যবাধকতা এসে যাবে ডেভেলপড কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করার ক্ষেত্রে। সেটা কি, সেটা দেখেন, কানাডায় জিপিটিতে বলছে 60%, ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপির আন্ডার হবে 50%, যুক্তরাজ্যের এনহ্যান্সমেন্ট আন্ডার হবে 50%। সো এই জিনিসগুলো সবই আমরা ইআরডি তথ্য মোতাবেক এখানে উপস্থাপন করেছি। এবং আরেকটা জিনিস তখন দরকার, আমাদের কিন্তু তখন দরকার ডাবল স্টেজ ট্রান্সফরমেশন। এটাও কিন্তু একটা শর্ত হিসাবে আসবে। তার মানে সুতা এবং ফাইবার থেকে আমাদেরকে কাপড় উৎপাদন করতে হবে, এবং ওই কাপড় থেকে যদি আমি পোশাক বানাই, শুধুমাত্র তখনই রুলস অফ অরিজিনের এই বাধ্যবাধকতায় আমরা ওই ডেভেলপ কান্ট্রিতে আমরা একটা শুল্ক রিয়াত পাবো, যেটা দিয়ে আমাদের এক্সপোর্টটা তখন ধরে থাকবে। এখন ডাউন দ্য ইয়ার্স 5 বছর পরে আমরা চিন্তা করছি যে এখানে আমাদের যেতেই হবে। 5 বছরের ভিতরে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? স্ট্র্যাটেজি হওয়া উচিত, হ্যাঁ আমি একসময় এলডিসি উত্তোলন করব। সো ওই সময় আমাকে টিকে থাকতে হলে আমাকে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির সক্ষমতা 5 বছরে ধীরে ধীরে বিল্ড আপ করতে হবে। তার নীতি সহায়তাটা সেভাবে দিতে হবে। আমার বাইরের দেশের ডিপেন্ডেন্সি কমাতে হবে। আমাকে গ্যাস এবং বিদ্যুতের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। আমাকে ব্যাংক ইন্টারেস্টের পরিমাণ কমাতে হবে। আমরা কি এই যে পয়েন্টগুলো আমি উল্লেখ করলাম, একটা পয়েন্টও কি আমরা কোনো পজিটিভ নোটে কাজ করছি? আমরা সব উল্টো কাজ করছি। আমাদের সমস্ত স্ট্র্যাটেজি, আমাদের সমস্ত অ্যাকশনস, আমাদের সমস্ত ফর্মুলেশনস, এভরিথিং ইজ ওয়ার্কিং এগেনস্ট আওয়ার প্রাইমারি টেক্সটাইল সেক্টর। এবং আমরা আমাদের সক্ষমতা হারানোর জন্য যা যা ভালো মতন করা দরকার, আমাদের পলিসিতে মনে তাতে ঠিক মতন করা হচ্ছে। এটারই উদাহরণ হলো লাস্টে আমাদের যে বন্ড সুবিধার ক্ষেত্রে বলা হলো ব্যাংক গ্যারান্টি দিয়ে আনতে ইম্পোর্ট করতে পারবে, এটা কিন্তু তারই একটা চরম উদাহরণ। সো যেখানে আমাকে পলিসি সাপোর্ট দিয়ে, আমি কিন্তু প্রণোদনা চাই না, আমরা বারবার বলছি আমরা পলিসি সাপোর্ট চাই। ইন্ডিয়ান মিলগুলো যেখানে পলিসি সাপোর্ট পায়, আমরা পলিসি সাপোর্ট চাই। আপনাকে ইনসেন্টিভ বলেন, যাই বলেন, আমি চাচ্ছি
ওই দেশ যদি আজকে আমার পার্শ্ববর্তী দেশ সে আজকে G7 এর সাথে সমকক্ষ, ওরা যদি তাদের প্রাইমারি টেক্সটাইল সেক্টরের জন্য এত অ্যাগ্রেসিভ প্ল্যান করে আসতে পারে, সেখানে আমাদের পলিসিগুলো কেন এরকম হচ্ছে যেখানে আমাদের প্রাইমারি টেক্সটাইল সেক্টর থেকে সমস্ত উদ্যোক্তারা চলে যাচ্ছে এবং প্রত্যেকে আস্তে ধীরে ঋণ খেলাপি হবে এবং 5 বছর পরে যা হবে এটা যদি চলতে থাকে হয় মিল তো বন্ধ হবেই এবং আমাদের ম্যাক্সিমাম উদ্যোক্তাদের ওই সময় আমার মনে হয় কোর্টে আমাদের তখন দৌড়াতে হবে ব্যাংকের এগেনস্টে বাঁচার জন্য আর কি। যাক, আমরা তো নেগেটিভ কিছু চিন্তা করতে চাই না, আমরা আগের থেকে এইসব ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি, সরকারকে জানাচ্ছি যাতে পলিসিগুলো রিভার্সড হয় এবং আমরা আমাদের সক্ষমতাটা ধরে রাখতে পারি এবং আগের চেয়ে বেটার করতে পারি। দেখেন, আরেকটা জিনিস যেটা আমাদের আরেকটা দাবির ভিতরে ছিল, ভ্যালু চেইনের ভিতরে, মানে গার্মেন্টস যেহেতু একটা ভ্যালু চেইন, প্রথমে প্রাইমারি টেক্সটাইল তারা তাদের যোগানটা দেয় আমাদের গার্মেন্টস শিল্পকে, তৈরি পোশাক খাতকে, ওনারা ফিনিশ প্রোডাক্টটা বানিয়ে ওনারা এক্সপোর্ট করেন। এখন এই ক্ষেত্রে আমাদের সাপোর্টিং যারা আমরা প্রাইমারি টেক্সটাইল সেক্টর এবং আমাদের অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিজে যারা আমরা আমাদের এখানে সাপোর্ট দেয়, তৈরি পোশাকের ক্ষেত্রে ওনাদের ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সের হার কিন্তু হলো 12%, আর আমাদেরটা এখন হচ্ছে 27.5%। আমাদের যেটা 15% ছিল এই বাজেটের পরের থেকে আর ইমপ্লিমেন্টেড নাই, এটা উঠে গেছে। এখন যে ফাইনাল প্রোডাক্ট বানায় তার যদি 12% হয়, আর যিনি পিছনের যার ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট আমার ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, তার মানে আমার কস্ট অফ ক্যাপিটাল আমার সবচেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে আমার কর্পোরেট ট্যাক্স হলো 27.5%, ওনাদেরটা 12% কেন? Why this type of anomalies in fixing the tax rates? ওনাদের যদি 12 হয়, আমাদের 12 কম করা উচিত, আমাদের 10 করা উচিত। আমরা 27.5 হব, তার মানে আচ্ছা ঠিক আছে, আমি যদি 27.5 হয় তাহলে আপনি ধরে নিচ্ছেন যে আমার এত প্রফিট হয়, আমাকে 27.5% ট্যাক্স করবেন, তাহলে আমাকে পলিসি সাপোর্ট দেন, আমার ইনসেন্টিভ 30% করে দেন, আমাকে আরো অনেক সুবিধা দেন, আমার গ্যাসের বিল কমায় দেন, ইলেকট্রিসিটির বিল কমায় দেন, করে আমাকে সক্ষম করে দেন আমি যাতে 27.5% ট্যাক্স দিতে পারি। আমার সক্ষমতা আপনি কেড়ে নেবেন, আমার নীতি বিরোধী, আমাকে সাপোর্টিভ স্ট্র্যাটেজি না দিয়ে বন্ডের মতন যে ইস্যুগুলো আসছে সেটা করে দেবে বলে আবার বলবেন তুমি সবচেয়ে বেশি ট্যাক্স দাও। মানে এটা আসলে হইলো একটা খুব চরম অদ্ভুত দেশের ভিতরে আমরা পড়ে গেছি। সো এটা অসম্ভব। আমাদের ট্যাক্স রেট বিডিএমএ থেকে দাবি জানাচ্ছি 10% করা হোক এবং আমাদের এই 10% করতে হবে। এটা আজকে থেকে কার্যকর করার জন্য যদি সম্ভব হয় এটা ব্যবস্থা নিতে হবে, নাহলে এটার এক্সিস্টেন্স থাকবে না। এবং সাথে সাথে শুধু আমরা না, তৈরি পোশাকের সাথে বাকি যারা আছেন, আমাদের যারা প্রাইমারি টেক্সটাইল শিল্প এবং আমাদের অ্যাক্সেসরিজের যারা আছেন, ওনাদের ট্যাক্সটা আমার মধ্যে আমাদের সেম লাইনে অ্যালাইন করা উচিত, কারণ ওনাদেরও প্রায় অ্যাক্সেসরিজ খাতে প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট কিন্তু আছে। আমাদের কান্না আর ওনাদের কান্নাটা কিন্তু একই, কারণ ওনারাও ঠিক আমাদের মতনই ঠিক অবহেলিত। পরের স্লাইডে যদি একটু দেখেন, সেটা হলো কি অ্যাকচুয়ালি যে ম্যানমেড ফাইবার নিয়ে যে আমরা কথা বলছি, ম্যানমেড ফাইবারটা এখন কিন্তু ওয়ার্ল্ডের ট্রেন্ড কটন থেকে সরে গিয়ে ম্যানমেড ফাইবারের দিকে চলে যাচ্ছে। আমাদের যে এক্সপোর্ট প্যাটার্নে যে বৈচিত্র্য হচ্ছে, সবাই ম্যানমেড ফাইবার নিয়ে বলছে যে আমাদের সক্ষমতা কম, আমরা বাড়াচ্ছি না, আমাদের মিলগুলোতে এখনো আমরা কটন বেসড ফ্যাক্টরির সংখ্যাই আমাদের বেশি। আসলে কিন্তু তা না, আমাদের কিন্তু স্থানীয়ভাবে এখন অনেক ম্যানমেড ফাইবারের সুতা উৎপন্ন করার ক্যাপাসিটি আছে, অনেক মিল করছে, কাপড়ও করছে এবং বিশ্বমানের করতেছে। এখন ম্যানমেড ফাইবারের আমার যদি বৈচিত্র্য আনতে চাই এবং আমি অন্যদিকে যদি আবার পলিস্টার স্টেপল ফাইবারের ট্যাক্স বাড়ায় দেই, তাহলে কি দুইটা এক হলো? যে পলিস্টার স্টেপল ফাইবার তো যেটা 1% ছিল, তার ইম্পোর্ট ক্ষেত্রে আমরা কাস্টমস ডিউটি দিতাম, সেটা এবছর থেকে 5% করে দেওয়া হবে। তার মানে কি যে না, আমার প্রতিযোগী, আমার পণ্যের দাম আরো বেশি হবে। সো পলিস্টার সুতা কেউ গ্লোবাল থেকে কিনবে না, সবাই বাইরের ইন্দোনেশিয়া থেকে আনবে, যেটা কটনের ক্ষেত্রে হচ্ছে
এখন এটা পলিস্টারের ক্ষেত্রেও যাতে হয়। এটা কি স্ট্র্যাটেজিতে করা হলো? আমার সক্ষমতা কি এই ক্ষেত্রে বাড়বে না কমবে? তাহলে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে যদি আমি আমার সক্ষমতা বাড়াতে চাই, যেটা এখন সময়ের দাবি, কারণ আগে যদি আমরা দেখতাম 100টা গার্মেন্টসের ভিতরে 70টা কত কটন বেস, 30টা হয়তো ম্যানমেড ফাইবার বেস। নাও দ্য ট্রেন্ড ইজ চেঞ্জিং, উল্টা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এইরকম যদি একটা স্ট্র্যাটেজি হয়, তাহলে আমাদের ফাইবার উৎপাদনের ক্ষেত্রে যে মিলগুলো আরো নতুন যারা চিন্তা করবে তারা তো নিরুৎসাহিত হবে। এবং এটা কোনোভাবেই কাম্য নয়, এটাকে 0% করা উচিত কটনের মতো। কটন যেমন 1% 0% ডিউটিতে ইম্পোর্ট করতে পারি, এটাও 0% করতে পারবে। কেউ যদি ম্যানমেড ফাইবার করার মতন সক্ষমতা বা প্ল্যান বাংলাদেশে করে, ওনাকে আলাদা ইনসেন্টিভ দেন। কিন্তু এখন তো আমাদের দেশে সেই সক্ষমতা নাই। এই দেশে পলিস্টার স্টেপল ফাইবার ইম্পোর্ট করার যে ভলিউমের করতে আমরা তো লোকাল সোর্স থেকে নিতে পারবো না, আমাদের তো নাই মিল। তা আমাদের তো ম্যাক্সিমাম ইম্পোর্ট করে আনতে হয়। আগে যদি লোকাল সক্ষমতা বাড়ে তখন এটা নিয়ে কথা বলবো। তো এখন তো সক্ষমতাই 0। তা সেক্ষেত্রে আমি 1% থেকে 5% গেলাম, তার মানে কি আমার প্রোডাক্টের দাম বাড়বে, এখানে সুতার দাম বাড়বে, সুতা বাইরে থেকে আসবে, প্রাইমারি টেক্সটাইল শিল্প আর একটা বড় ধাক্কা খাবে। এবং এই পলিস্টার ফাইবারের ক্ষেত্রে যেটা হবে, আয়রন করাটাও আমাদের গার্মেন্টস মালিকদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এরপরে যে আসি আমাদের নেক্সট স্লাইড, এটা হলো নগদ সহায়তার উপরে আমাদের উৎসে কর। এখন নগদ সহায়তার উপরে মানে আমি একটা সহায়তা পেলাম, আবার এখান থেকে আপনাকে একটা টিডিএস দিয়ে দিতে হবে। আর সহায়তা পেতেই তো আমাদের মানে সবার চুল সাদা হয়ে যাচ্ছে, নাহলে জুতার তলা শেষ হয়ে যাচ্ছে। সেটা পেয়ে যদি আবার ওটার উপরে আমরা টিডিএস দেই, তাহলে থাকলোটা কি? আমরা এখন মাত্র 1.5% পান আমাদের গার্মেন্টসের ওনাররা যদি লোকাল সুতা ইউজ করেন। তো উনি যদি 1.5% পায়, আবার ওটার উপরে ওনার টিডিএস কেটে নিয়ে দেন 10%, যেটা এখন 5% করেছে, তো উনি যে এনকারেজডই হবেন না আমার কাছ থেকে সুতো কিনতে। সো আমরা এই জন্য দাবি জানাচ্ছি, দেশীয় শিল্প সুরক্ষার ক্ষেত্রে আমরা যে ইনসেন্টিভ পাবেন, এটার উপর থেকে কোনো রকম টিডিএস কাটা যাবে না। এটা 0% টিডিএস। এটা আমরা চাচ্ছি যে না, নো টিডিএস উইল বি ডিডাক্টেড অন এনি ইনসেন্টিভ অ্যামাউন্ট। এটা সম্পূর্ণভাবে আমাদেরকে প্রত্যাহার করতে হবে। এবং আরেকটা যেটা আমরা আসলে এখানে বলিনি, এখানে আমাদের বলা উচিত ছিল, সেটা হলো যে আমাদের যে ইনসেন্টিভটা যেটা 1.5% আছে, এটা আমরা অলরেডি সরকারের কাছ থেকে 5% করার জন্য বলেছি, 3.5% করতে বলেছি। নাহলে কিন্তু আমাদের সুতা শিল্পটা যেটা কটন, এটা খুব চরম অনিশ্চয়তার ভিতরে পড়ে যাবে। এখন প্রতিবেশী দেশগুলো যেই ওরা কিছু সুবিধা পায়, এটা আমরা অনেকবার এই মঞ্চে আমরা একদম ইলাবোরেটলি আমি কয়েকবার ডেসক্রাইব করেছি, 2বার। আমি যদি জাস্ট বুলেট পয়েন্টে যদি আমরা বলি ওরা কি কি জিনিসে অ্যাডভান্টেজ গুলো পায়, সেটা হচ্ছে ওরা দে গিভ ক্যাপিটাল সাবসিডি। মানে আমাদের প্রতিবেশী দেশ ভারত যেই হেডে ওদের প্রাইমারি টেক্সটাইল শিল্প উৎপাদকদের, ম্যানুফ্যাকচারারদের নীতি সহায়তা প্রদান করে, সেই হেডগুলো যদি আপনারা দেখেন, এটা 2 রকম হেডে কাজ করে। ওটাতে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ওদেরকে কিছু প্যাকেজ দেয়, স্টেট গভর্নমেন্ট, এবং তাদের যে কেন্দ্রীয় সরকার তারও কিছু এটার উপরে তার কিছু এক্সট্রা প্যাকেজ আছে। এগুলো ওদের ক্যাপিটাল সাবসিডি, ওদের ব্যাংক ইন্টারেস্টের উপরে সাবসিডি, ওদের বিদ্যুৎ বিলের উপর ভর্তুকি, ওদের জমি কেনার ক্ষেত্রে দাম কম এবং রেজিস্ট্রেশন ফিতে ভর্তুকি, ওদের কর সুবিধা, ওদের দক্ষতা উন্নয়ন, মানে ওদের ম্যান পাওয়ার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন বিহারের মতন জায়গায় একজন মহিলা ওয়ার্কার 6,000 রুপি এবং পুরুষ ওয়ার্কারের ক্ষেত্রে 5,000 রুপি মান্থলি প্রণোদনা দেওয়া হয়, এবং তাদের অবকাঠামোগত সহায়তা। ওদের সেই আমাদের এখানে একজন এন্টারপ্রেনারকে তার জমি এবং সাপোর্টিভ লজিস্টিক্সের জন্য, মানে বিদ্যুৎ এবং গ্যাসের কানেকশনের জন্য যে পরিমাণ ভোগান্তি পোহাতে হয়, আমার মনে হয় এটা দক্ষিণ এশিয়ার ভিতরে সর্বোচ্চ। সো এই যে আমরা এই জিনিসগুলো যে বললাম, তার মানে আমরা কি বলেছি, লাস্ট লাইনটা যদি আপনারা একটু দেখেন, আমরা কোনো অযৌক্তিক সুরক্ষা চাই না, আমরা চাই ন্যায্য প্রতিযোগিতা এবং দেশীয় শিল্পের টেকসই পরিবেশ। আমরা বারবার বলছি, আমরা নীতি সহায়তাগুলো আমরা কোনো ইনসেন্টিভ চাচ্ছি না। না, আপনি আমার পলিসিটাকে অন্য দেশের পাশের দেশের পলিসির সাথে অ্যালাইন করেন,
যাতে আমি প্রতিযোগী হতে পারি। আপনি ওই পলিসিগুলো পড়েন, আমরা তো ওই পলিসির কোটেশন দিয়ে আপনাদের কাছে বারবার যাচ্ছি। আমরা তো চাঁদের দেশ থেকে আমরা যেটা বলবো যে আসলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না, ওটা না করে আমরা ইনোভেটিভ আইডিয়া করে ফেলছি যে আমরা এখন ব্যাংক গ্যারান্টি দিয়ে মাল এনে এক্সপোর্ট করে দেব কোনো ভ্যালুয়েশন ছাড়া, যেটা মনে হয় আমাদের এক্সপোর্ট আরো বাড়বে। মানে আমি আসলে পিছনের দিকেও হাঁটছি না, সামনের দিকে হাঁটছি না, আমি আমার কবরটা নিজে খুঁজতেছি। এরপর আমাদের প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ আছে যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব পরে বলবেন, আমি জাস্ট এট এ গ্ল্যান্স আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হলো রপ্তানি নগদ সহায়তা, যেটা 10% ছিল, টিডিএস কাটতে এটা 5% হচ্ছে। তুলা সরবরাহের যে উচ্চকর 1% থেকে 0.5%, এবং ফ্যাব্রিকের একটা মিনিমাম ভ্যালু পুনর্নির্ধারণ করা হয়েছে ইম্পোর্ট করার ক্ষেত্রে, যেটা খুব কম ভ্যালু ইম্পোর্টের ক্ষেত্রে মিনিমাম যে ভ্যালুটা ডিক্লেয়ার করতে খুব কম ভ্যালু বলা ছিল, এটা এবছর রিভাইজ হয়েছে। রিসাইকেল পণ্য এবং কাঁচামালের কর হার 3% থেকে 1% করা হয়েছে। সোলার বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে আমাদের শুল্ক সম্পূর্ণভাবে পরিহার করা হয়েছে, যেটা আমরা মনে করি খুবই কার্যকর একটা পদক্ষেপ। এই জ্বালানি এই অনিশ্চয়তার ক্ষেত্রে আমাদেরকে একটা বড় পজিটিভ রোল প্লে করবে। ইটিপি এবং রাসায়নিক আমদানিতে শুল্ক ব্যবহৃত হলে 30 জুন 2007 পর্যন্ত তা বহাল থাকবে। এখানে আরেকটা জিনিস হয়েছে যে এলপিজি ব্যবহারের ক্ষেত্রে যদি কেউ এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি এলপিজি ইউজ করে, আগে ওনাকে ভ্যাট দিতে হতো লোকালি, এই ভ্যাটটা এবার মওকুফ করা হয়েছে। আর বাকি যে কারণটা নিচে আমরা ফুটনোটে বলেছি, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, যে 30% মূল্য সংযোজন কর হার, পিএসএফ এর শুল্ক, পিএসএফ মানে পলিস্টার স্টেপল ফাইবার, এবং উচ্চকর বিষয়ে আমাদের দ্রুত সংশোধন প্রয়োজন। কারণ এখানে যদি বিলম্ব করে তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। সো আমরা এখন জাস্ট যদি আমার কনক্লুডিং আমরা স্লাইডটা দেখি। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ন্যায্য প্রতিযোগিতা, একটা স্থিতিশীল নীতি, পলিসি সাপোর্ট, এবং দেশীয় শিল্পের টেকসই ভবিষ্যৎ, সাস্টেইনেবল ফিউচার। এই জন্য গত 16 জুন 2026 তারিখে আমরা বিটিএম এর পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করার জন্য আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি উনি দ্রুত সময়ের ভিতরে আমাদের এই দাবিগুলো দেখে আমাদের সাথে একটা আলোচনার সুযোগ দিবেন, এবং আমরা বিশ্বাস করি যে এই যৌক্তিক দাবিগুলো উনি আমাদের বিবেচনা করবেন, এবং ওনার সাথে বিবেচনা করার পরে উনি সমাধানের কোনো একটা পথ আমরা বের করতে পারবো, এবং এটা নিয়ে আমরা এখন কাজ করে যাচ্ছি। আমরা চাই প্রাইমারি টেক্সটাইল খাতে নতুন বিনিয়োগ হোক, নতুন কর্মসংস্থানগুলো হোক, বন্ধ কারখানাগুলো আবার ফ্যাক্টরিতে চলে আসুক। আমরা দেখিয়েছি সরকারকে আমাদের প্রণোদনাটা যদি 1.5% থেকে 5% করা হয়, তাহলে সরকারের 3,500 কোটি টাকা বেশি লাগে ইনসেন্টিভে। এই 3,500 কোটি টাকা ইনসেন্টিভ বেশি দিলে উনি এর চেয়ে কত গুণ বেশি পান, এই ক্যালকুলেশনটা আমরা অর্থমন্ত্রীকে দেখিয়ে দিয়েছি। সো বন্ধ কারখানা চালু হলে টিডিএস, গভর্নমেন্ট টিডিএস পাবে, ইলেকট্রিসিটিতে বিল পাবে, ভ্যাট পাবেন, মানে ওনারা তো রেভিনিউ বেড়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে। সো এই সবগুলো যদি কিউমুলেটিভলি অ্যাডাপ্ট করা হয়, এটা ইনসেন্টিভের 3,500 কোটি টাকার তুলনায় অনেক বেশি হবে। এই ক্যালকুলেশন সহ আমরা অর্থমন্ত্রীকে বুঝিয়েছি, দেখেছেন, বাট এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো ডিসিশন পাইনি। আমরা মনে করি পাবো। সো আমাদের এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। পরবর্তীতে আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব আরো ইলাবোরেট করবেন। আশা করি আপনারা ভয়াবহতাটা বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি যৌক্তিকভাবে আমাদের এই ভয়াবহ চিত্রটা তুলে ধরতে পারেন ইন মিডিয়া, আমার মনে হয় সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা সাপোর্টিভ রোল প্লে করবে। আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, সবসময় আমাদেরকে এনকারেজ করেছেন। আমরা যে কোনো ক্রাইসিসের সময় আপনাদের সাথে কথা বলেছি, ইন্টারেকশন করেছি, এবং আপনাদের থেকে আমরা খুব ভালো সাপোর্ট পেয়েছি। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।